রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, যারা ঘর ভাঙে মানে সোজা কথায় ঘর ভাঙানি, তাদের অজুহাতের কোনো অভাব হয় না। অবশেষে যা হওয়ার কথা ছিল ঠিক তাই হলো, এবং ভালোই হলো যে নির্বাচনের আগেই আসল চেহারাটা বেরিয়ে এলো। ব্লেম গেম বা দোষারোপের সেই পুরনো নোংরা খেলায় মেতে এবার জোট থেকে বেরিয়ে গেল চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের মহাসচিব গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে যা বলেছেন সেটা শুনলে মনে হয় না আমরা কোনো রাজনৈতিক দলের ভিশন শুনছি, বরং মনে হয় ছোটদের কোনো রূপকথার গল্প শুনছি। তারা বলছেন তারা নাকি ক্ষমতার জন্য 268টি আসনে প্রার্থী দেননি, দিয়েছেন ইবাদতের অংশ হিসেবে। তারা জামায়াতকে গাদ্দার বলছেন কারণ জামায়াত আমির তারেক রহমানের সাথে দেখা করেছেন। তারা বলছেন তারা পুরো আইন ব্যবস্থা ভেঙে চুরমার করে দেবেন। আজকের এই ভিডিওতে আমরা গাজী সাহেবের এই অদ্ভুত ও স্ববিরোধী 5টি পয়েন্ট ধরে ধরে এর পোস্টমর্টেম করব। দেখব এই তথাকথিত ইবাদত আসলে কার উপকারে আসছে, আর জামায়াতকে দোষ দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার এই চেষ্টা আসলে কতটা হাস্যকর। শুরুতে আসি গাজী সাহেবের প্রথম ও সবচেয়ে অদ্ভুত যুক্তিতে। চরমোনাই ক্ষমতার জন্য 268টি আসনে প্রার্থী দেয়নি, দিয়েছে ইবাদতের অংশ হিসেবে। ইবাদতের অংশ হিসেবেই নাকি তারা নির্বাচনে অংশ নিয়েছে। রাজনীতিতে এর চেয়ে বড় জোকস আর কিছু হতে পারে না। গণতন্ত্রের রাজনীতিতে নির্বাচন মানেই হলো ক্ষমতায় যাওয়া বা সরকার গঠন করা, যাতে আপনি আপনার নীতি ও আদর্শ বাস্তবায়ন করতে পারেন। এখন আপনি যদি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন নাই করেন, তবে 268টি আসনে প্রার্থী দিয়ে কোটি কোটি টাকা খরচ করছেন কেন? এই টাকাটা কি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলে বেশি ইবাদত হতো না? আসলে ঘটনা অন্য জায়গায়। 2018 সালের নির্বাচনেও তারা ঠিক এই ইবাদত করার জন্যই 300 আসনে প্রার্থী দিয়েছিল। ফলাফল কি ছিল মনে আছে? 299টি আসনেই তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। ভোট পেয়েছিল মাত্র 1.5%। এবারও তারা 268 আসনে প্রার্থী দিয়েছে। উদ্দেশ্য একটাই, ইসলামী ভোট ভাগাভাগি করা। তারা এর আগেও বহুবার এটা করেছে। জামায়াতের রিজার্ভ ভোট ব্যাংক কেটে বিএনপি বা অন্য কাউকে সুবিধা করে দেয় যেন তাদের এই ইবাদতের মূল লক্ষ্য। হয়তো এজন্যই তারেক রহমানের সাথে কথা বলে তারা এই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। এখন আপনারাই বিচার করুন, এটা কি ইবাদত নাকি উম্মাহর ঐক্যে ফাটল ধরানোর কবিরা গুনাহ। দ্বিতীয় অভিযোগ, তারেক রহমানের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ। চরমোনাই বলছে তারেক রহমানের সাথে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সাক্ষাৎ করে নির্বাচনের পর জাতীয় সরকারের কথা বলেছেন, যা নাকি জোটের সাথে গাদ্দারি। এখানেই বোঝা যায় চরমোনাইয়ের রাজনৈতিক ম্যাচিউরিটি বা পরিপক্কতা আসলে কতটা কম। ডাক্তার শফিকুর রহমান একজন ভিশনারি নেতা। তিনি জানেন 5 আগস্টের পর কোনো একক দলের পক্ষে এই ভঙ্গুর দেশ চালানো সম্ভব নয়। তাই তিনি নির্বাচনের আগেই জাতীয় সরকারের রূপরেখা দিয়ে আলোচনা করেছেন। এটা গাদ্দারি নয়, এটা হলো রাজনৈতিক দূরদর্শিতা। চরমোনাই প্রশ্ন তুলেছে তারেক রহমানের সাথে বৈঠকের আগে জোটকে কেন জানানো হলো না। তারেক রহমান বিএনপির চেয়ারপারসন, তার সাথে বৈঠক করতে কি এখন জোটের পারমিশন নিতে হবে? জামায়াত যদি বিএনপিকে ম্যানেজ করে একটি ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক সরকার গঠন করতে চায়, তাতে তো চরমোনাইয়ের খুশি হওয়ার কথা। কিন্তু না, তাদের সমস্যা হলো আমাদের কেন দাওয়াত দেয়া হলো না। সোজা কথায় এটা হলো ইগোর সমস্যা। পলিটিক্যাল ভাষায় একে বলে হীনমন্যতা। তারা বুঝতে পারছে মেইনস্ট্রিম পলিটিক্সে তারা বাদ পড়ে যাচ্ছে, তাই এখন জামায়াতকে গাদ্দার বলে গায়ের ঝাল মেটাচ্ছে। দর্শক, ভিডিওর এই পর্যায়ে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এবার আসি তৃতীয় এবং অত্যন্ত হাস্যকর অভিযোগে। চরমোনাই বলছে বিদেশি শক্তির সাথে জামায়াত মিটিং করে কি সিদ্ধান্ত নেয় তা তাদের জানানো হয় না। এ কথায় হাসবো না কাঁদবো বোঝা মুশকিল। কূটনীতি বা ডিপ্লোমেসি একটি অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। আমেরিকা, চীন বা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা যখন জামায়াত আমিরের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন, তখন সেখানে গোপনীয়তা রক্ষা করাটাই প্রোটোকল। জামায়াত কেন তাদের কূটনৈতিক স্ট্র্যাটেজি এমন একটা দলের সাথে শেয়ার করবে যাদের পেটে কোনো কথাই থাকে না? যারা গতকালও জোটে ছিল আর আজ সংবাদ সম্মেলন করে জামায়াতকে গাদ্দার বলছে, তাদের কাছে কেন জামায়াত স্টেট সিক্রেট বা দলীয় গোপন কৌশল বলতে যাবে? জামায়াতের দিকে কূটনীতিকরা ঝুঁকছে কারণ তারা জামায়াতকে বাংলাদেশের রাজনীতির একজন মেজর স্টেক হোল্ডার মনে করে। চরমোনাইয়ের দিকে ঝুঁকছে না কারণ তাদের সেই গ্রহণযোগ্যতা নেই। এই সত্যটা মেনে নেওয়া কঠিন, তাই এখন তারা বলছে আমাদের কেন বলা হলো না।
মূলত জামায়াতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দেখে চরমোনাইয়ের জেলাসি বা ঈর্ষা থেকেই এই অভিযোগের জন্ম। চতুর্থ পয়েন্টে সবচেয়ে বিপজ্জনক, চরমোনাই চায় বিদ্যমান আইন ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়ে এখন ইসলামী আইন চালু করতে, কিন্তু জামায়াত বিদ্যমান আইনের আলোকেই রাষ্ট্র চালাতে চায় এবং ধীরে ধীরে সংস্কার করতে চায়। এই বক্তব্যটা প্রমাণ করে চরমোনাই কেন রাষ্ট্র পরিচালনার অনুপযুক্ত। 2026 সালের এই জিও পলিটিক্যাল বাস্তবতায় দাঁড়িয়ে কেউ যদি প্রকাশ্যে ঘোষণা দেয় যে আমি সব ভেঙে চুরমার করে দেব, তবে বিশ্ব তাকে জঙ্গি বা উগ্রবাদী হিসেবে ট্যাগ দেবে। দেশ একঘরে হয়ে যাবে, ভারত সহ বিভিন্ন দেশ বাংলাদেশে আগ্রাসন চালানোর একটা সুযোগ পাবে। আমেরিকাও তখন তাদের সমর্থন দিতে বাধ্য থাকবে। জামায়াত এখানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তারা বলছে আমরা বিদ্যমান আইনের আলোকেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং ধাপে ধাপে সংস্কার করব। একে বলে ইভলিউশনারি চেঞ্জ, আর চরমোনাই চাইছে রেডিক্যাল চেঞ্জ। জামায়াত নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী বলেই আমেরিকা, ইউরোপ তাদের সাথে কথা বলে, আর চরমোনাইয়ের এই ভাঙচুর তত্ত্বের কারণেই মানুষ তাদের ভয় পায়। রাষ্ট্র পরিচালনা কোনো ছেলে খেলা নয় যে চাইলাম আর সব ভেঙে ফেললাম। এই আলোচনার সারমর্ম হলো, গাজী আতাউর রহমানের পুরো বক্তব্য শুনে মনে হয়েছে তারা আসলে 2018 সালের স্ক্রিপ্টটি আবার রিপ্লে করছেন। এবার 268 আসনে প্রার্থী দিয়ে তারা তাদের তথাকথিত ইবাদতের পাল্লা ভারী করছেন ঠিকই, কিন্তু বাস্তবে তারা ইসলামী ভোট ব্যাংক ধ্বংস করছেন। তবে জামায়াতের জন্য এটা এক প্রকার স্বস্তির খবর যে দল বিদ্যমান আইন ভেঙে ফেলার খোয়াব দেখে, যাদের কূটনৈতিক জ্ঞান নেই এবং যারা নির্বাচনের চেয়ে ভোট নষ্ট করতে বেশি আগ্রহী, তাদের সাথে জোটে না থাকাটাই মঙ্গলের। জামায়াত এখন এই বোঝা থেকে মুক্ত হয়ে তার নিজস্ব ভিশন নিয়ে এগোতে পারবে। শেষমেশ ব্লেম গেম খেলে চরমোনাই হয়তো সাময়িক হাততালি পাবে, কিছু আবেগী সমর্থক হয়তো খুশি হবে, কিন্তু 12 ফেব্রুয়ারি ব্যালট বাক্সে তারা আবারও সে বিশাল শূন্যই পাবে, অর্থাৎ বিগ জিরো। এখন জামায়াতের করণীয় কি? করণীয় দুটি। 47টি আসনের সবগুলোতে বা যেখানে সম্ভব সেখানেই দাঁড়িপাল্লা প্রতীক দেয়া, কোনো যদি কিন্তু ছাড়া। অনেক ছাড় দিয়েছেন, আর না, সর্বোচ্চ জোট জাকপাকে একটা আসন দেয়া যেতে পারে, যেহেতু তারা একটা আসনও পায়নি। তবে জেতার চান্স না থাকলেও সেটাও দরকার নেই, পরে উচ্চ কক্ষে বা অন্য কোনোভাবে তাদের মূল্যায়ন করা যাবে। আর আরেকটি কাজ হলো জোটের সব প্রার্থীকে ডেকে জরুরি বৈঠক করে একসাথে ঘোষণা দেয়া যে আজ থেকে এনসিপির প্রার্থী মানেই জামায়াতের প্রার্থী, খেলাফত মজলিস মানেই দাঁড়িপাল্লা। এখন আর মন খারাপ করার কোনো কারণ নেই, সবাইকে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে। জাতীয় স্বার্থে জামায়াতের নেতৃত্বেই হোক ঐক্যবদ্ধ বাংলাদেশ। দর্শক, চরমোনাইয়ের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? জামায়াত কি সঠিক পথে আছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে আসল সত্যটা জানার সুযোগ করে দিন। গল্প নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।